1947 সালে 15ই আগস্ট দেশের স্বাধীনতা যেমনি আমরা লাভ করেছি, দেশটাকে ভাগও করে দিয়েছি। তখন আমার বয়স ছিল 1 বছর। 1 বছর। ওই নিয়ে মা চলে আসলো। আমাদের বাড়ি ছিল এই সেই খুলনা জেলায়। জায়গাটার নাম মহিলা শিবির প্লাস আধার কার্ডে তো নাম এটা ওমেন্স ক্যাম্প। বাবা ঠাবা মরে গেছে, খাওয়াবে কে, চলবে কে, কে দেখবে, সেই জন্য ক্যাম্পে এসেছি। এখন তো জঙ্গল, আরো ঘর ছিল, আমরা এসে দেখছি ভর্তি সব। ওদের অবস্থা খুবই খারাপ। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly. ডেস্টিনি, নিয়তি, শৃঙ্খলমুক্ত দেশ এবং দেশভাগ, সেও কি নিয়তি? ৭৯ বছর পরেও যেন সে নিয়তি পিছু ছাড়ে না। টের পান শয়ে শয়ে মহিলারা, রাষ্ট্র যাদের নাম দিয়েছে পার্মানেন্ট লায়াবিলিটি। 47-এর দেশভাগ, তখন লাখে লাখে শরণার্থী চলে আসছেন এই দেশে। এদের মধ্যে কেউ সপরিবারে আসতে পেরেছিলেন, কেউ আবার স্বামী কিংবা বাবা মা সকলকে ছেড়ে আসতে হয়েছিল। পুরুষ অভিভাবকহীন এই ধরনের প্রচুর মহিলাকে সরকার পার্মানেন্ট লায়াবিলিটি হিসেবে দেখা শুরু করে। তাদের ঠাঁই হয় রাজ্যের বিভিন্ন জায়গার পিএল ক্যাম্পে। আজও বেশ কিছু এরকম নারী রয়েছেন যারা দেশভাগের সময় চলে এসেছিলেন এই দেশে এবং পার্মানেন্ট লায়াবিলিটি হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। জায়গাটার নাম মহিলা শিবির প্লাস আধার কার্ডে তো নাম এটা ওমেন্স ক্যাম্প। ওমেন্স ক্যাম্প বলেই লেখা আছে। মানে এরা কি ওই বিভিন্ন সময় দেশের এসছিল যখন তখন থেকে রাখা? হ্যাঁ, তখন থেকে রাখা, অনেক পুরনো, মানে আমাদের ঠাকুমা থেকে তখন থেকে। এই জায়গাগুলো কি মানে এরকম জঙ্গলই ছিল? না না, এখানে ঘর ছিল। এগুলোকে নাম ছিল বাসনা দাস বা কিছু একটা টাইটেল ছিল, মানে সিঙ্গেলই ছিল উনি একাই। এখানে বাড়ি ছিল? এইখানে এই টিনের ঘর ছিল এখানে আগেকার সরকারি। আর ওই বটগাছের গোড়ায় একটা ঘর ছিল। আমরা এসেছি কলকাতা থেকে, বুঝলে? তুমি একবার বাইরে আসবে? রানাঘাটের উদ্বাস্তু শিবির কুপার্স ক্যাম্পের পাশেই পিএল ক্যাম্প, অনাথা ক্যাম্প। দেশভাগে বাস্তুহারা পুরুষ অভিভাবকহীন মহিলা আর তাদের নাবালক সন্তানদের ঠাঁই। একসময় সেই গমগম করা মেয়েদের ক্যাম্প এখন ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝেই পুরনো ক্যাম্পের ২-৪টি টিনের ঘর, দেশভাগের ক্ষতেরই মতো। সেরকমই এক ঘরে বাস ৭০ গীতা দাসের। স্বাধীনতার ৭৯ বছর পরও স্বাধীন রাষ্ট্রের পার্মানেন্ট লায়াবিলিটি যে গীতা। বিধানরা এই ক্যাম্পটা তৈরি করলো, আমাদের মহিলা ক্যাম্প। ওই চারিপাশে টিনের ঘেরা করলো, পায়খানা করলো, ডবল ডবল কল বসালো। এই যে তোমরা আসলে না, ওখানে সিমেন্টটা পড়ে আছে, ওখানে 2টো করে কল ছিল। তোমরা এখানে কি পেলে? কি পেতাম? তারপরে তো ওই রেশনের ব্যবস্থা করে দিল সরকার। গোডাউন দেখবা বিশাল, এখনো গোডাউন আছে। ওখানে আমাদের রেশন প্যাকড আপ থাকতো। সব ক্যাম্পে থাকা না থাক, মহিলা ক্যাম্পে থাকবে চাল, ডাল, গম। বাচ্চাদের দুধ খাওয়ার বড় বড় সসপ্যান, হাঁড়ি। আমরা তো ছোট। তারপরে তোমার কোনো ভুলে যাই, মনে রাখতে পারি না না, বলো, যতটুকুনি মনে পড়ে। তারপরে শোনো, ওই করে 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 সব এদিক ওদিক পাঠাতো। আর যাদের কেউ নেই তারা এই ক্যাম্পেই থাকতো, যেরকম আমরা ছিলাম। এই যে দেখছো ঘরে, কার ঘর? তোমার ঘর না আমার ঘর? বিধান রায় জওহরলালের ঘর। খুলনা থেকে পশ্চিমবঙ্গে চলে এসেছিল সুলতা বিশ্বাসের পরিবারও। সুলতার তখন ২.৫ বছর বয়স। বলাগড়ের রিফিউজি ক্যাম্পে বাবা মারা যাওয়ার পর ১৪ বছরের সুলতাকে তার মা নিয়ে চলে আসেন রানাঘাটের মহিলা ক্যাম্পে। আমি এখনো বলি এটা জওহরলালের হার, কেননা এই টিন আর ওই যে টিন, এই বাড়ি ঘরদুরের যে অবস্থায় তো যে কোনো দিন ভেঙে পড়তে পারে। তখন তখন ভাঙবে, গাছ পড়লে আমার তো খুব ভয় লাগে। রাতে ভাঙে ঘর ভাঙবে, নিজেও মরে থাকবো ঘরের ভিতরে। তাই তো উলি মুলি সব খেয়েছে আজকে তো। তাই এখন সে আগে শালকুটি তাই একটু আছে, আর এখন এরকম শালের পাওয়া যাবে না। সেই যখন করছে বিধানদার আমলে। এখন তো জঙ্গল, আরো ঘর ছিল, আমরা এসে দেখছি ভর্তি সব। এই ক্যাম্পে তখন বিয়ে হতো না। কেন বিয়ে হতো না? কেন ক্যাম্পে বিয়ে করতে দিত না, বাইরে করো, যে কোনো আত্মীয়র বাড়ি গিয়ে। কোনো লোক ক্যাম্পে ঢুকতে পারতো না, আইন ছিল না।
হয়তো কোনো মেয়ে বিয়ে দিচ্ছে, জামাইও ঘরের ভিতরে ঢুকতে পারবে না। ওইখানে একটা ঘর ছিল, হয়তো রান্না করে নিয়ে জামাইয়ের ওইখানে দিত। আর এখন দেখো মদ মাতাল সব চলতেছে, রাত্রে ভয়ই করে বেরোতে। সুলতার বিয়ে হয়েছিল, তারপর স্বামী মারা যাবার পর ফের সন্তানকে নিয়ে ফিরে এসেছিলেন এই পিএল ক্যাম্পে। স্বাধীনতার ৭৯ বছর পরেও সুলতা এখনও সেই পার্মানেন্ট লায়াবিলিটি। ঠিকানা রানাঘাটের ওমেন্স ক্যাম্প। তোমার বাড়ি এখানে? তুমিও কি মহিলা ক্যাম্পের? মানে তুমি কি খুব ছোটবেলায় ওই দেশ থেকে চলে এসেছিলে? এই এলাকায় 3টে ক্যাম্প ছিল এপারে। কুপার্স ক্যাম্প অনেক দিনের পুরানো ক্যাম্প। পরে ওখানে রূপশ্রী পল্লী একটা ছিল, তৈরি হয়েছিল এখানে মহিলা শিবির। ওমেন্স ক্যাম্পের নামটা ছিল অনাথা ক্যাম্প। ওমেন্স ক্যাম্প অনাথা ক্যাম্প, অনেক বড় ক্যাম্প ছিল। এখন তো কিছুই নেই, মনে হয় 8-10টা সিঙ্গেল ইউনিট মহিলারা আছে। তারা ঠিক মতন খাবার পায় না, ঠিক মতন পরিচর্যা নাই, কিছুই না। আজকে 15 বছরের উপরে ওদের প্রতি কোনো দায়িত্ববোধ নাই, কিন্তু এদের প্রতি একটা রেসপন্সিবিলিটি সরকারের আগাগোড়া ছিল। এবং শুধু তাই নয়, এদের লিখিত প্রতিশ্রুতি ছিল। আমি যতদূর জানি পশ্চিমবঙ্গেই শুধু এই ক্যাটাগরিটা ব্যবহার করা হয়েছিল, পার্মানেন্ট লায়াবিলিটি ক্যাম্প। পার্মানেন্ট লায়াবিলিটি শব্দটার যদি আমরা একদম আক্ষরিক বাংলা করি তাহলে চিরস্থায়ী বোঝা, এরকম বাংলা করা যেতে পারে। এটা এক ধরনের পুরুষতান্ত্রিক রাষ্ট্রের মানসিকতা বলা যায়, কারণ যেসব মহিলাদের স্বামী বা বাবা মারা গেছেন, যারা সিঙ্গল মহিলা, তাদেরকে সরকার পার্মানেন্ট লায়াবিলিটি বা চিরস্থায়ী বোঝা হিসেবে দেখেছিলেন। সরকার বাকিদের কিন্তু মনে করেছিলেন যে তাদের পুনর্বাসন সম্ভব। পুনর্বাসন সম্ভব অর্থাৎ তারা অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবেন। এই মহিলাদের বাদ দিয়ে অনাথ শিশুদের এবং যারা বিশেষভাবে সক্ষম তেমন পুরুষদেরও কিন্তু সরকার পার্মানেন্ট লায়াবিলিটি মনে করেছিল। অর্থাৎ সরকার এমন মানুষকেই মনে করছেন পুনর্বাসন যোগ্য যারা পুরুষ, সক্ষম, প্রাপ্তবয়স্ক। তার বাইরে যারা, তাদেরকে সরকার মনে করছেন যে তারা পুনর্বাসনের যোগ্য নয়, তাদেরকে দেখাশোনা করতে হবে। এবার তাদের দেখাশোনা করার জন্য যদি এইরকম পুরুষ থাকে তাহলে ভালো, নয়তো সরকার দেখাশোনা করবে, নইলে তারা সরকারের বোঝা। এই ক্যাম্পে যারা থাকতেন তাদের জন্য সরকার একটা সাহায্য দিত, আর্থিক সাহায্য, রেশনিং এর ব্যবস্থা, ফ্রি রেশন, এগুলি দিয়েছেন। কিন্তু সেটা সবসময়ের জন্য, সেই সাহায্যটা সবসময়ের জন্য হয়, নানান কারণে বন্ধ হয়ে যেত। খারাপ খাবার দিত, অনেকে কলেরায় মারা যেতেন, এইসব অখাদ্য কুখাদ্য খেয়ে কলেরায় মারা যেতেন। পিএল ক্যাম্প নিয়ে যে অল্প বিস্তর লেখাপত্র পাওয়া যায়, সেই লেখাগুলোতে এইটা দেখা যায় যে বহু পিএল ক্যাম্পে বহু দুর্নীতির খবরও আমরা পড়েছি। পিএল ক্যাম্পে যেটা খুব আশ্চর্য এবং খুব দুঃখের ব্যাপার যে মহিলারা থাকতেন তাদেরকে যে খুব শিক্ষিত করার প্রয়াস বা তাদেরকে কোনো রকমভাবে উপার্জনক্ষম করার প্রয়াস কিন্তু দেখা যায় না। এইটা সরকার ধরেই নিয়েছিলেন যে এদের লেখাপড়া শেখানো বা এদেরকে চাকরির দিকে নিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। কিন্তু উদিতি সেনের কাজে যেমন আমরা পাই, এবং আরও কয়েকজনের কাজে আমরা, একটা আত্মজীবনী আছে নীলা দত্ত, সেই আত্মজীবনীতে পাই। একটা আত্মজীবনীমূলক উপন্যাস আছে প্রসঙ্গ পিএল ক্যাম্প, আভা সিংহর। এই লেখাগুলোতে কিন্তু আমরা দেখতে পাই যে বহু ক্যাম্পে, এই ধরনের ক্যাম্পে মহিলারা নিজেরাই কিছু টুকটাক কাজকর্ম করছেন, কারণ ডোল যেটা ছিল সেটা একেবারেই যথেষ্ট ডোল হতো না। তো মহিলারা নানা রকম কাজকর্ম করছেন, মহিলারা নানা রকম উদ্যোগ নিচ্ছেন। এবং আমরা এরকমও পাই যে কোথাও কোথাও মেয়েদের মধ্যে খুব পড়াশোনার আগ্রহ, তো তাই তারা লেখাপড়া করছেন, তারা কাছের কলেজে যাওয়ার জন্য পারমিশন নেওয়ার চেষ্টা করছেন, পারমিশন পাচ্ছেন। কিন্তু এগুলো সবই ব্যক্তিগত উদ্যোগে, ব্যতিক্রমী উদ্যোগে। সরকার থেকে এদেরকে কোনো রকমভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 1947 সালের পর থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের আগে দফায় দফায় প্রায় 50 লক্ষ মানুষ পূর্ব পাকিস্তান ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসেন। অনেকেই কলকাতা ও শহরতলিতে জলা জায়গা, পরিত্যক্ত এলাকায় গড়ে তোলেন জবরদখল কলোনি। বাকিদের জায়গা হয় সরকারি রিফিউজি ক্যাম্পে। তারই মধ্যে একটি রানাঘাটের পিএল হোম বা ওমেন্স ক্যাম্প। পশ্চিমবঙ্গ বারবার উত্তাল হয়েছে উদ্বাস্তু আন্দোলনে।
রাতারাতি ভিটেমাটি হারিয়ে এপারে চলে আসা মানুষগুলোকে লড়ে যেতে হয়েছে জীবনকে একটু সহজ, একটু স্বচ্ছন্দ করে নেওয়ার জন্য। 1950-এ যখন পিএল ক্যাম্পের শুরু, তখন সরকারি ডোল ছিল মাত্র 22 টাকা। সেই ডোল দফায় দফায় বেড়ে 1000 টাকা হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে 2000 টাকা। স্বাধীনতার 79 বছর পর এখনো গীতা সুলতাদের সংসার চালানোর সম্বল সেই 2000 টাকা আর সরকারি রেশন। মাসে মাসে টাকাটা ঠিকভাবেই দেয় ব্যাংকের মাধ্যমে 2000 টাকা। 1000 টাকা বাড়ানোর জন্য কত যে পিটিশন করলাম কল্পনাই করতে পারবো না। এই 2000 টাকার সংসার চলে না তো, এইটা নিয়ে তো দেওয়া হয়েছে, কি করবে জানি না। লিখে তো এটা পাঠিয়েছি অফিসে। আমরা কমপক্ষে 5000 টাকা দিলে তাও কিছুটা হয়, কেন মানুষের ডাক্তার আছে। ওই 2000 টাকা ছিঁড়ে ডাক্তারের ওষুধ খাবো, আবার এই যে কারেন্টের বিল, সবাই বলে কেন আপনাদের কারেন্টের বিল নেই। কার কাছে যে বলবো বলো? যে শুনে সেই তো বলে যে সরকার তো আপনাদের কাছ থেকে বিল নেওয়াই উচিত না, কেন নেয় এর জন্য কিছু বলেন না। আমি শুনে আন্দোলন করে এখন নিস্তেজ। পিএল ক্যাম্পের বাসিন্দারা অবশ্য এখনো রেশন পান, তবে তাও অনিয়মিত। 6 মাস 8 মাসের রেশন একবারে আসে। আগেরটা বোধহয় 6 মাসে পেয়েছি, এবার তো 6 মাসের বেশি হয়ে গেছে, এখনো দেয় নাই। আর আগে তো ধরো 15 দিনে দিচ্ছে, নিয়ে চলে আসছি ব্যাগে করে। 6 মাস পরে রেশন দিলে পরে সেই রেশনটা রাখতে পারে না, কোথায় রাখবে? ঘর ভাঙা, জল পড়ে। আর একটা হচ্ছে দেনা করে যখন খায় তখন ওই দেনাগুলি শোধ করতে হয়। শোধ করবে কোত্থেকে? এতে তাই নাই, তখন বাধ্য হয়ে ওই রেশনের চাল ডাল বিক্রি করে দিতে হয়। বিক্রি করে আবার সেই দেনা শোধ করে আবার দেনা করে খায়। এই নিয়মে এরা আছে এখন। ওদের অবস্থা খুবই খারাপ, কিন্তু বহুবার বলা হয়েছিল যে এদের জায়গার অভাব নাই। এই যে টোটাল ওমেন্স ক্যাম্পে প্রায় 70 থেকে 75 বিঘা জমি আছে। এখানে অফিস কাছারিও এখন নেই, উঠে গেছে অফিস। তাহলে এই জায়গাটা একসময় ওই জায়গাটা দখল করার জন্য একটা বাহিনী এদের উপরে খুব অত্যাচার করেছে, যে ওরা চাইছিল যে এই জায়গাটা কিছু তৈরি হোক, যে আমাদের পুনর্বাসন দিয়ে তৈরি হোক। এখানে এসডিও সাহেবকে রাজি করেছিল, ডিএম সাহেবকে রাজি করানো হয়েছিল। 5 কাঠা করে জমি আছে যখন, আর তার সাথে ঘর, সরকারি ঘর, সরকারি যে ঘর দেয় সরকারি ঘর সেটা ফ্রি। বয়স হলে বয়স্ক ভাতা বা অন্যান্য যে ভাতা দেয় সেই ভাতা যদি কন্টিনিউ করে তাহলে ওরা না খেয়ে থাকবে না। এই পর্যন্ত সেই অ্যারেঞ্জমেন্ট এসডিও সাহেব বলেছিলেন। ওই বছর মনে হয় 14 সাল কি 15 সাল এরকম, কিন্তু সেটা দিল না। রানাঘাটের পিএল ক্যাম্পের বাসিন্দাদের কয়েকজন অবশ্য সরকারি আবাস যোজনার ঘর পেয়েছেন, বাকিদের কপালে জোটেনি। পিএল ক্যাম্পের জঙ্গলে কান পাতলে শোনা যায় ওই সব ঘর পেতে নাকি বিগত সরকারের নেতাদের টাকা দিতে হয়েছিল। আমি সরকারের লোক, আমি কাউকে টাকা দিয়ে ঘর করাবো অসম্ভব। দেবে না দেয়, আমার এই ঘরেই চলে যাবে, কোনো অসুবিধা নেই। এইটুকুই আমার কাছে জানো, আর কিছু জানার চেষ্টা করবো না। কষ্টের তো কেঁদে ফেলে দেবো, আর বলবো না। আশিতে পা দিল দেশ, আর কবছর বাদে 80তে পা দেবেন গীতাও। 80 বছরের স্বাধীন দেশের কাছে গীতা, প্রতিমা, লিলি, সুলতারা এখনও উদ্বাস্তু, পার্মানেন্ট লাইবিলিটি। পিএল ক্যাম্পে ক্রমে আলো নিবে আসে, ঝিঝির কোরাসে এসে মেশে স্বাধীনতা উদযাপনের ব্যান্ড পার্টির শব্দ। জঙ্গলে ঢাকা টিনের ঘরে শুধু জেগে থাকে একচিলতে অবমানিত দেশ আর দেশভাগের খতেরা।